হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে লাস্ট দুদিন যেভাবে আমি দুটো করে চ্যাপ্টারে আমি অঙ্ক করেছি, আগামীকাল তোমাদের যে ফুড এসআই পরীক্ষা আছে, 3টে করে শিফটে পরীক্ষা হচ্ছে। তো আজকে তার লাস্ট সাজেশান বলতে পারো বা এক্সপেক্টেড কোশ্চেন যেটাই বলো না কেন। তো আজকে আমি কিন্তু দুটো করে চ্যাপ্টার নয়, একাধিক চ্যাপ্টার করাবো এবং প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো করে এক্সপেক্টেড কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এই ধরনের কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো এবং সেটা ট্রিক্সের মাধ্যমে। তোমরা অনেকেই বলো যে ট্রিক্সের মাধ্যমে করলে কম সময় হবে, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা এই ভিডিও দেখছো, তোমাদের বন্ধুবান্ধব যারা আগামীকাল পরীক্ষায় বসছে ফুড এসআই পরীক্ষায়, তাদেরকে তোমরা এটা শেয়ার করে দিও, তাহলে তারাও কিন্তু জানতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রথম যে অঙ্ক, সেই চ্যাপ্টারটা হচ্ছে কি না, শতকরা যে চ্যাপ্টার রয়েছে পার্সেন্টেজ, সেখান থেকে নেওয়া। তো শতকরা থেকে একাধিক অঙ্ক আছে, তো সেক্ষেত্রে দুটো অঙ্ক আমি আজকে করাচ্ছি। প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে কি, যে পাস ফেল সংক্রান্ত অঙ্ক। পাস ফেল সংক্রান্ত অঙ্ক দেখে নিই অঙ্কটাতে কি বলছে। প্রথম যে অঙ্কটাতে বলছে যে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। তো এই ধরনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে কত সহজে আমরা করব সেটা আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না বা সময়ের দিক থেকে বেশি কিন্তু যাবে না। তো এই ধরনের অঙ্কের ভিডিও যারা তোমরা এখনও পর্যন্ত দেখোনি পাস ফেল সংক্রান্ত ভিডিও, তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নিও বা ডিসক্রিপশান থেকে পাস ফেল সংক্রান্ত যে শতকরার অঙ্ক আছে তারা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই ধরনের অঙ্ক করাতে গিয়ে আমি একটা জিনিস বলেছিলাম যে পাস বা ফেল এই দুটোই প্রশ্ন থাকে। তো পাস সংক্রান্ত যখন থাকবে সেক্ষেত্রে কি হবে না, আমরা যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে কি পাস প্লাস পাস মাইনাস পাস। যারা একদম দেখোনি তারা বলবে যে এটা কি, তাই না? আর যারা জানো তারা তো জানবেই। আর যখন ফেল সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, ফেল প্লাস ফেল মাইনাস ফেল। তো এই পদ্ধতিতে আমরা করব, খুব কম সময়ের মধ্যে করব, তাহলে কিন্তু অঙ্ক খুব সহজে হয়ে যাবে। তো এখানে যে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নে কি দিয়েছে, লাস্টে প্রশ্ন যেটা দিয়েছে সেটা বলছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। তো পাস করলো মানে আমাদের কোনটা নিতে হবে, যে উপরেরটাই নিতে হবে। পাস সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করেছে, তো পাসই নেবো। তো এখানে কি আছে, 3টে পাস, পাস প্লাস পাস মাইনাস পাস। তাহলে কি হবে না, দুটো সাবজেক্ট এখানে আছে, একটা হচ্ছে কি যে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটা হচ্ছে কি না ম্যাথ। তো ইংলিশে কত পাস করেছে বলে পাসের কথা বলা নেই, তবে 40% কী করেছে, ফেল করেছে। 40% যদি ফেল করে তাহলে 100 মাইনাস 40, তাহলে পাস করেছে কত না 60% ইংলিশে পাস করেছে। প্লাস পাস গণিতে বা অঙ্কে কত পাস করেছে বলে পাসের কথা বলেনি, 30% ফেল বলেছে। তো 30% যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে 100 মাইনাস 30, তো সেক্ষেত্রে পাস করবে কত না 70% পাস করবে। আর মাইনাস পাস, তো মাইনাস পাস কোনটা, কোনো সাবজেক্ট নয়, সেটা হচ্ছে বোথ সাবজেক্টে কতজন পাস করেছে বলে এখানে পাস বলেনি, এখানে কি বলেছে, এখানে যে উভয় বিষয়ে 15% ফেল করলো। তো 15% যদি ফেল করে তাহলে 100 মাইনাস 15, তাহলে সেক্ষেত্রে পাসের হার কত হয়ে যাবে না 85%। তিনটে জিনিস, পাস প্লাস পাস মাইনাস পাস। তো এক্ষেত্রে যদি পাস ডাইরেক্টলি দেওয়া থাকে যে ইংলিশে 60% পাস করেছে, গণিতে 70% পাস করেছে, উভয় বিষয়ে 85% পাস করেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ফেলে থাকে, যেহেতু প্রশ্ন আমাদের পাস জিজ্ঞেস করেছে, তো সেটা আমরা 100 থেকে মাইনাস করে আমরা কনভার্ট করে নেব। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে ফেল দিয়েছিল, যে ইংরেজিতে কত দিয়েছে 40% ফেল, তাহলে 100 মাইনাস 40 60% পাস। অঙ্কে 30% ফেল, তার মানে 100 মাইনাস 30 70% কী হয়েছে, পাস। আর উভয় বিষয়ে 15% ফেল, তার মানে 100 মাইনাস 15, তো সেক্ষেত্রে কত হবে না পাস করবে কত 85। এটাকে আমরা সলভ করব, সরাসরি উত্তর হয়ে যাবে 713 মানে 130% মাইনাস 85%। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 45% পাস ইন বোথ দ্য সাবজেক্ট, মানে উভয় বিষয়ে পাস করেছে। এই ধরনের সংখ্যা কত না 45% বা 45%। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি এইভাবে প্রশ্নে কী দিয়েছে সেটা দেখবে। যদি বলতো যে উভয় বিষয়ে কতজন ফেল করেছে, তাহলে এটা অ্যাপ্লাই না করে আমরা এটাই করতাম, ফেল প্লাস ফেল মাইনাস ফেল। আর যেহেতু প্রশ্নে জিজ্ঞেস করেছে যে উভয় বিষয়ে কতজন পাস করেছে বা কত শতাংশ, তাহলে আমরা উপরেটা নেব পাস প্লাস পাস মাইনাস পাস। যদি ডাইরেক্টলি পাসে থাকে সরাসরি আমরা সেই শতকরার ফিগারগুলো বসিয়ে দেবো, যেহেতু এখানে নেই
সেই কারণে 100 থেকে আমরা মাইনাস করে বসাবো, তাহলে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে। এবং এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না 45%। এবারে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো অঙ্কটাতে কি বলছে দেখে নিই। বলছে যে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তো এই ধরনের যেটা আছে যে কনজামশানকে আমরা কি করব, যে কোনো দ্রব্যর মান যদি বেড়ে যায়, ঠিক আছে, প্রাইস যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কনজামশান কতটা কমাতে হবে যাতে আগের খরচার সঙ্গে সমান থাকে। তো এই ধরনের একাধিক অঙ্ক এসেছে। এটাকে আমরা দুটো পদ্ধতি কেন একাধিক পদ্ধতিতে করা যেতে পারে, তবে সবথেকে পুরনো যে পদ্ধতি বা তোমাদের যেটা না বুঝে কোনো শর্টকাটে না গিয়ে যেটা করা, সেটা হচ্ছে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি, যে ধরো 100 টাকা পেট্রোলের লিটার ছিল, সেটা এখন বেড়ে হয়ে গেছে কত না 125 লিটার। অঙ্ক বুঝে বুঝে করবে, তাহলে আর ভাবার দরকার নেই যে শর্টকাট নিয়ম বাক্য তাই কি। 1 লিটার পেট্রোলের দাম ছিল 100 টাকা, এখন বেড়ে গিয়ে 25% বেড়েছে, মানে 125 টাকা হয়ে গেছে। তো এবার কী হয়েছে, কিন্তু ও যেটা খরচা করতো সেটা কিন্তু 100 টাকাই খরচা করবে, ও 125 টাকা কিন্তু খরচা করবে না। তাহলে এটাকে ঘুরিয়ে যদি বলি যে 125 টাকায় এখন পাওয়া যাচ্ছে কত না 125 টাকায় এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কত না 100ই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ খরচা করবে কত না 100 খরচা করবে, তাহলে এক্ষেত্রে কত হবে না 100/125 ইন্টু 100। এইটুকুই হচ্ছে অঙ্ক, তাহলে আর কিছুই নেই। তার কারণ কি, যে 100টা দাম বেড়ে হয়ে গেছে 125, ঠিক আছে। তাহলে আগে 100তে 100 ছিল, এখন 125-এ কত পাওয়া যাচ্ছে 100 পাওয়া যাচ্ছে। তাহলে ও তো 125 খরচা করবে না, আগে যেটা খরচা করতো পেট্রোল বাবদ সেই 100 টাকাই খরচা করবে। তাহলে 125-এ যদি 100 হয়, তাহলে 100তে কত হবে না 100/125 ইন্টু 100। তো এক্ষেত্রে আমাদের সরাসরি আমরা করতে পারবো, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5, আর এটা যদি 5 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 20 হবে। তো সেক্ষেত্রে কত হচ্ছে না 80%। তার মানে এখন আগে যেটা 100% পেতো, 100 টাকায় 1 লিটার পুরোটাই পেতো, এখন 100 টাকা খরচা করলে কত পাবে না 80% পাবে। তাহলে তাকে কমাতে হবে কত না 100 - 80। তো সেক্ষেত্রে খরচ কমাতে হবে কত না 20%, ঠিক আছে। দুটো জিনিস সরাসরিভাবে আমরা যেভাবে পুরনো নিয়মে করে থাকি, যে 100 টাকাটা এখন বেড়ে 125 টাকা হয়ে গেছে, কিন্তু খরচা হবে কিন্তু আগের মতনই 125ই হবে। তাহলে পেট্রোল কী হবে আর 100 পাবে না, কমই পাবে। তাহলে এখন 125-এ পাওয়া যাচ্ছে কত 100, কিন্তু আমি 100ই খরচা করব, তাহলে কত হবে 100 তো হবে না, কত হবে না 80 হবে। তাহলে কত কমাতে হচ্ছে 100 থেকে 80 কমাবো, তো 20% আমাকে এখন কি করতে হবে না পেট্রোলের ব্যবহার কমাতে হবে। এটা হচ্ছে সরাসরি বুঝে অঙ্ক করা। যে কোনো অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা এভাবেই করব, যে আমি আগে যা খরচা করতাম সেটা। আর যদি স্ট্রেট ওয়েতে 20% বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে না যেটা বৃদ্ধি হয়েছে, এখানে বেড়েছে কত না 25% বৃদ্ধি হয়েছে পেট্রোলের দাম। তাহলে সেক্ষেত্রে কী হবে না 25/100 প্লাস যেটা বেড়েছে, আর 100তে কত হবে না ইন্টু 100। এটাকে যদি আমরা সলভ করে দিই তাহলে হয়ে যাবে, সেটা কত হচ্ছে না 25/125 ইন্টু 100। তাহলে এক্ষেত্রে কত হবে 25/4 100, 25/5 125, আর এক্ষেত্রে 5 দিয়ে কাটলে কত হবে 5। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 20% স্ট্রেট ওয়েতে আমাদের এসে যাবে। তার মানে পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে না 20% কমাতে হবে। যদি সরাসরি যাও তাহলে সেক্ষেত্রে কী করতে হচ্ছে, যেটা মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোলের দাম 25% বেড়েছে, তাহলে 25/100 ছিল প্লাস 25 বেড়েছে, তো সেটা 100তে কত হবে না ইন্টু 100 সরাসরি করব। তাহলে যে পার্সেন্টেজ যেটা বেরোবে সেটা হচ্ছে উত্তর, এবং এক্ষেত্রে কত না 20%। আর যেটা বললাম সেটা হচ্ছে সরাসরি বুঝে বুঝে অঙ্ক করা, যে 100-র দামটা 100টা 125 হয়ে গেছে, বা 125-এ আগে 100 পাওয়া যেত, কিন্তু আমি 125 খরচা করব না, আমি আগের মতন 100ই খরচা করব। তাহলে 125-এ এখন 100 পাওয়া গেলে 100তে কত খরচা হচ্ছে পাওয়া যাচ্ছে 80। তাহলে কত কমাতে হবে না 100 আগে ছিল এখন 80 পাচ্ছি, তাহলে আমাকে পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে না 20%। এবারে যে চ্যাপ্টার থেকে অঙ্ক করছি সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এখান থেকে আমি দুটো অঙ্ক করাবো, দুটো সম্ভাব্য অঙ্ক। তো সরল সুদ খুবই সরল, বরং যেটা কী আছে চক্রবৃদ্ধি সুদ যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কঠিন মনে হয়। তো সরল সুদ থেকেও অনেক প্রশ্ন থাকে, তো সেই ধরনের দুটো প্রশ্ন যেগুলো সাধারণভাবে তোমাদের জানা দরকার। সেই ধরনের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কী বলছে, যে 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে। ইচ্ছা করে বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তার কারণ আমরা সবগুলো ক্ষেত্রে 2 বছরের সুদ কত, 3 বছরে, 4 বছরে আমরা খুব সহজে বের করতে পারবো। কিন্তু যদি দিন হিসাবে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কী করব, আমরা অনেক সময় এটা নিয়ে ভাবি। তো ভাবার কিছু দরকার নেই, সরাসরি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কত 16,250 টাকা। স্টেট ওয়েতে
16,250 টাকার 8%, যদি 1 বছরের ক্ষেত্রে বলতো তাহলে 8% মানে কি না 8/100, ঠিক আছে। যদি বলতো যে 16,250 টাকার 8% সুদে 1 বছরের সরল সুদ কত হবে, তো সরাসরি আমরা 8% মানে কি 8/100, ঠিক আছে। বা এরও আলাদা করে নিয়ম আছে, সরাসরি সেটাতে আমি যাচ্ছি না। তাহলে এইটুকু করলে হবে, কিন্তু এটা কিন্তু 1 বছরের দেয়নি। খেয়াল রাখবে এটা কত দিয়েছে না 73 দিনে দিয়েছে। তো 73 দিন যখন থাকবে সেটাকে আমরা কি করব না সবসময় পার্সেন্টেজ, যেটা 8% মানে কি 1 বছরের 8 টাকা পাবে 100 টাকায়। তাহলে 73 দিনে তো আর 8 টাকা পাবে না, তাহলে সেটা কী হবে, সেটাকে আমরা কনভার্ট করে নেব সেই বছরে। তো 73 দিনটাকে কী হবে, যদি 365 দিন 1 বছর, তাহলে যখনই দিন থাকবে সেটাকে আমরা কি করব, তার নিচে আমরা 365 দিয়ে তাকে আমরা ভাগ করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এবং একটু খেয়াল রাখবে পরীক্ষায় যে ধরনের এই ধরনের দিনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু সরাসরি 365 সঙ্গে রিলেটেড এই ধরনের ফিগার কিন্তু থাকবে, যে কোনো একটা ফিগার কিন্তু আদৌ দেবে না। এখানে যে 73 আর 165 তোমরা যদি একটু খেয়াল করো সরাসরি কত হচ্ছে না ঠিক 5 টাইমস, ঠিক আছে। 365 73 মানে কি 73 যদি সরাসরি কাটো তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 হবে। এই ধরনের ফিগার দেবে যেটা সরাসরি 365 একটা কী হবে না একটা অংশ হবে। সুতরাং ঘাবড়াবার কিছু নেই যে 73 দিন দিয়েছে বা 146 দিন দিয়েছে, আমি কি করে করব, সময় লাগবে, আদৌ কোনো সময় লাগবে না, এগুলো সরাসরি 365 সঙ্গে রিলেটেড থাকবে। তাহলে সরাসরি আমরা করে ফেলি, 0 দিয়ে আমরা কেটে ফেললাম, এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 3 15, 5 দিয়ে 10, 5 5 25, ঠিক আছে। এবার এখানে 2 দিয়ে কাটছি 4 হবে, এখানে 2 দিয়ে কাটলে কত হবে 5 হবে। তাহলে এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত 5 6 30, 5 5 25, তাহলে 65 গুণিতক 4, 65 গুণিতক 4, তো সেক্ষেত্রে কত হবে 6 4 24, তাহলে কত হয়ে যাচ্ছে না 260 টাকা হচ্ছে সরল সুদ 73 দিনের 8% হারে। এখানে ইচ্ছাকৃতভাবে শুধু দিন আছে বলে আমরা সরাসরি বছরে থাকলে তো খুব সহজে বের করতে পারি, কিন্তু যদি দিন দিয়ে দেয় ঘাবড়াবার কিছু নেই, যে দিনটা থাকবে সরাসরি সেইভাবে গিয়ে দিনের নিচে আমরা 365 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু সরাসরি হয়ে যাবে। এবং খেয়াল রাখবে যে দিনটা থাকবে সেটা কিন্তু 365 একটা অবশ্যই একটা পার্ট কিন্তু হবে, ঠিক আছে। সুতরাং এই ধরনের যখন দিন থাকবে সরাসরি এইভাবে করে নিয়ে আমরা করে ফেলবো, এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না 260 টাকা। এবারের অঙ্ক সরল সুদ থেকে খুবই ছোট অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটাতে কি বলছে এখানে, যে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, যেটাই থাক না কেন সরাসরি আমরা করব যে 15 বছরে ডাবল হচ্ছে। তার মানে একটা জিনিস দেখো, যে যদি 100 টাকা যদি আসল হয় তাহলে সেটা কত হচ্ছে না ঠিক 15 বছর পরে সেটা ডাবল হয়ে যাচ্ছে, মানে সেটা কত হয়ে যাচ্ছে না 200 টাকা হচ্ছে, ঠিক আছে। 100 টাকা ঠিক 15 বছর পরে দ্বিগুণ হচ্ছে, তার মানে 100 টাকা যেটা ছিল সেটা কত হয়ে যাবে না ঠিক দুগুণ, মানে 200 টাকা হয়ে যাবে। তার মানে কি এই যে 200 টাকার মধ্যে কি আছে না আসল যেটা সেটা হচ্ছে 100 টাকা, এবং সুদ আছে কত না 100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল এবং এটা হচ্ছে ইন্টারেস্ট, তো দুটোই এর মধ্যে রয়েছে। সুতরাং এই যে একটা জিনিস দেখো, যে এই সুদ তো আসল যেটা ঠিকই আছে, তাহলে এই যে 100 টাকা সুদ হয়েছে সেটা কত না 15 বছরে। তার মানে 15 বছরে যদি কত হচ্ছে না 15 বছরে যদি 100 টাকা সুদ হয়, ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি যে 1 বছরে সুদ কত হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সরাসরি আমরা 15 দিয়ে ভাগ করে দেব, 3 দিয়ে কাটবে কত হবে 3 নয় 5 দিয়ে সরাসরি কাটবো আমরা, 5 দিয়ে কাটলে কত হবে 5 3 15, এখানে কত হবে না 20 হবে, 20/3, তার মানে সেক্ষেত্রে কত হবে না 6 পূর্ণ 2/3%। তো এই ধরনের অঙ্ক যখন থাকবে সরাসরি আমরা যদি 3 গুণ বলতো তাহলে সেক্ষেত্রে কী করতাম না 100 টাকা 15 বছর পরে 3 গুণ মানে 300 টাকা হচ্ছে, এবং এই 300 টাকার মধ্যে প্রিন্সিপাল বা আসল হবে কত 100 টাকা, বাকি 200 টাকা কি হবে না সুদ হবে। এবং এই যে 200 টাকা সুদ কত বছরে 15 বছরে, তো আমরা সবসময় সুদের হার মানে কি 100 টাকার 1 বছরে সুদ কত, তো এখানে তো 100 টাকাই আছে, তাহলে 15 বছরে যদি 200 টাকা হয় তাহলে সুদের হার কত না 200কে 15 দিয়ে ভাগ করবো, যেটা আসবে সেটাই আমাদের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। সুতরাং অঙ্ক কিন্তু ছোট, কিন্তু এর মধ্যে বোঝার ব্যাপার আছে। সুতরাং এক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 1 গুণ 2 গুণ দিক, 3 গুণ দিক, 5 গুণ দিক, যেটাই দিক সরাসরি এই ফর্মে করব যে 100 টাকার 15 বছরে 5 গুণ হচ্ছে 500 টাকা হচ্ছে, 500 টাকার মধ্যে 100 টাকা আসল, বাকি 400 টাকা হচ্ছে সুদ। 400 টাকা সুদ 15 বছর হচ্ছে, 1 বছরে কত না 100 কত হবে না 400/15, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না 2 পূর্ণ 2/3%।
তো সিম্পল ইন্টারেস্ট পরে এবারে যে চ্যাপ্টার সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের প্রথম যে অঙ্ক সেটা সরল সুদের ক্ষেত্রে যেটা করেছিলাম ঠিক একই টাইপের, তবে এটা হচ্ছে কি না চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। প্রথম অঙ্ক আমরা দেখে নিই কী বলছে ক্ষেত্রে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 2880 টাকা হবে। ঠিক আছে, কি বলছে যে 2000 টাকা ঠিক 2 বছর পরে কত হচ্ছে না 2880 টাকা হচ্ছে। তো এক্ষেত্রে জানতে চেয়েছে কি যে চক্রবৃদ্ধি সুদের হার কত, ঠিক আছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদে। তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে সেটা 2 বছরে হতে পারে, 3 বছরে হতে পারে বা তার বেশি হতে পারে। তো সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে 2 বা 3 থাকে। তখন সেক্ষেত্রে কী করব, যে দুটো ফিগার আছে দেখো এখানে কত আছে, একটা হচ্ছে 2000 টাকা এবং আরেকটা কত আছে না 2880 টাকা। ঠিক আছে, যেহেতু এটার ক্ষেত্রে বলেছে কত না 2 বছরের কথা বলেছে, ঠিক আছে, যেহেতু 2 বছরের কথা বলেছে তাহলে 2 বছর যখন থাকবে তখন কি করব, যে ফিগারগুলো থাকবে সেগুলোকে প্রথমে আমরা ছোট করে নেব। ছোট করলে কি হবে যে 2000 এবং 2880 যদি দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে না এখানে ফিগারটাকে যদি আমি ছোট করি তাহলে সেক্ষেত্রে 20 দিয়ে সরাসরি ভাগ করব। 20 দিয়ে ভাগ করলে কত হবে, এটা হয়ে যাবে 100 এবং এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 144। যেহেতু 2 বছরের কথা বলা আছে, যখন 2 বছর থাকবে ছোট করে নেওয়ার পরে কি করব না এই ফিগারগুলোকে আমরা জাস্ট রুট করব। 100কে রুট করব এবং এখানে কি হবে না 144কে আমরা রুট করব। 100কে যদি রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে 10 হবে এবং 144কে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 12 হবে। তার মানে হচ্ছে কি যে 10 টাকাটা 1 বছর পরে সুদে আসলে কত হয়ে যাচ্ছে না 12 টাকা হচ্ছে। তাহলে সুদ কত পাওয়া যাচ্ছে না 2 টাকা সুদ পাওয়া যাচ্ছে, তাই না। 10 টাকা যদি 1 বছর পরে সুদে আসলে 12 টাকা হয় তাহলে সুদটা কত না 12 টাকা মাইনাস 10 টাকা, তো সেক্ষেত্রে সুদ হচ্ছে সেফ কত না 2 টাকা হচ্ছে সুদ। বলে এই 2 টাকা সুদ, আসল কত না 10 টাকায় 2 টাকা সুদ হয়েছে। তাহলে 10 টাকা তাহলে 2/10, আর যেহেতু শতকরা হিসাব করতে বলেছে তাহলে ইন্টু 100 করব, 10 দিয়ে কাটবো কত হবে 10। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে বার্ষিক সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার কত হয়ে যাবে না 20%। ঠিক আছে, অঙ্ক যখনই এই ধরনের অঙ্ক থাকবে কী হবে না আগে যেটা করলাম সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে এইভাবেই হবে যে সেটা 2 গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে, 10 বছর পরে, 15 বছর, 20 বছর পরে, সেটা তো শিখেই গেছো। আর যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বা এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যখন বলবে সাধারণভাবে 2 বা 3 বছরের দেয়, যদি 4 বছরে হয় তাহলে 4th রুট করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি যখন এই ধরনের ফিগার থাকবে 2 বছরের ক্ষেত্রে কী করলাম, দুটো ফিগারকে ছোট করলাম, ছোট করলে অটোমেটিক দেখবে যে এই ধরনের স্কোয়ার ফর্মে কোনো একটা ফিগার আসছে। তোমাদের অনেকেই প্রশ্ন করো যে স্যার যদি স্কোয়ার ফিগার না আসে তখন কি করব। একটা জিনিস খেয়াল করবে, তোমাদের আগেও বলেছি কি থাকলে কি হতো সেটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর আদৌ কোনো দরকার নেই। যারা এক্সামিনার তারা দীর্ঘদিন কোশ্চেন সেট করছেন তারা জানেন যে কী ধরনের ফিগার দিতে হবে। সুতরাং এই ধরনের ফিগার বা এই ধরনের অঙ্ক তুমি প্রিভিয়াস যত পরীক্ষায় এসেছে দেখবে না যে এমন ফিগার বেরিয়েছে সেটাকে কিন্তু রুট করা যাচ্ছে না, স্কোয়ার রুট করা যাচ্ছে না বা কিউব রুট করা যাচ্ছে না বা 4th রুট করা যাচ্ছে না। সুতরাং ওটা তোমার ভাবনা নয়, তুমি সবসময় খেয়াল রাখবে যে অঙ্ক কিন্তু সেভাবেই থাকবে। যেটা এর আগের ক্ষেত্রে দেখালাম যে 73 দিন, 73 দিনে সুদ কত তুমি দেখেই ঘাবড়ে যাবে, 73 দিনে সুদ অনেক ফ্র্যাকশান হবে, দরকার নেই এটাকে ছেড়ে দিয়ে অন্য অঙ্ক করি। আসলে তা নয়, 73 দিন 144 দিন এমন একটা দিন দেবে যেটা কিন্তু 365-র একটা এক্স্যাক্ট পার্ট হবে, একটা অংশ হবে। সুতরাং সেই ধরনের অঙ্কই কিন্তু তোমাকে দেবে। সুতরাং যখন 2-এর ক্ষেত্রে বলেছে 2 বছরের ক্ষেত্রে তাহলে ছোট করে নেওয়ার পরে কি হবে না যেটা আছে সেটাকে আমরা স্কোয়ার রুট করব। যদি এটা 2 বছরের পরিবর্তে 3 বছরের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না কিউব রুট করব। কিউব রুট করার পরে বা স্কোয়ার রুট করার পরে যেটা আসছে তখন সেটা 1 বছরে বেড়ে গেল 10 টাকার, 1 বছরের সুদ 1 বছর পরে কত হচ্ছে সুদে আসলে 12 টাকা। 10 টাকাটা 12 টাকা হচ্ছে, তাহলে সুদ কত 2 টাকা। এই 2 টাকা সুদ হচ্ছে কত না 10 টাকায় সুদ হচ্ছে, তাহলে 100 টাকায় কত হবে 2/10 ইন্টু 100। তো সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক কত না 20%। চক্রবৃদ্ধি সুদের শেষ যে অঙ্কটা বা সেকেন্ড যে অঙ্ক সেটা হচ্ছে কি যে ওই 3 মাস, 6 মাস, 9 মাস, 18 মাস এই ধরনের অঙ্ক বা এই ধরনের মাসের ক্ষেত্রে কি সুদ হবে সেটা তোমরা অনেকেই মনে করো যে এগুলো খুব লেংদি হবে বা সময় লাগবে, আদৌ সময় হবে লাগবে না। যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। তো দেখে নিই আমরা সেই ধরনের একটা অঙ্কটাতে কি বলছে এখানে যে যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% হার সুদে 4000 টাকার 18 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত বলেছে না সুদের হার যেটা বলেছে রেট অফ ইন্টারেস্ট,
যারা দেখোনি তারা ভালো করে খেয়াল করবে। কি হচ্ছে না সুদের হার হচ্ছে কত না 10% এবং সময় হচ্ছে কত বা টাইম হচ্ছে কত না 18 মাস। ঠিক আছে, এই দুটো জিনিস দেওয়া আছে এবং এক্ষেত্রে বলে দিয়েছে যে কত টাকা না 4000 টাকার কত হবে। ঠিক আছে, 10% বার্ষিক সুদে 18 মাসের 4000 টাকার সুদ কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে আমি যে পদ্ধতিতে শিখেছি সেটা যদি করো তাহলে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে কি যে 3 মাস 6 মাস 9 মাস এই ধরনের যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেটার ক্ষেত্রে যারা ভিডিও দেখেছে তারা তো জানো, আর যারা দেখোনি তারা ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে কি যে 6 মাস অন্তর যখন সুদ দেওয়া হচ্ছে তাহলে কি হবে না 6 মাস মানে কি 12 মাসে 1 বছর, তাহলে 12কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 হবে। ঠিক আছে, তাহলে এই যে 2 দিয়ে আমরা কি করব না 2 দিয়ে যেটা রেট অফ ইন্টারেস্ট থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং যেটা টাইম থাকবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব। বোঝা যাচ্ছে যে 6 মাস অন্তর দিচ্ছে মানে 6 মাস হচ্ছে কত না 1 বছরে কত না জাস্ট বলতে গেলে হাফ, তাই না? 12কে 6 দিয়ে ভাগ করব কত হবে 2 হবে। ঠিক আছে, তার মানে বছরে দুবার করে সুদ প্রদান করা হবে। তাহলে এই 2 যখন বেরিয়েছে সেটা কি হবে না সুদের হার যেটা থাকবে তাকে 2 দিয়ে আমরা ভাগ করব এবং যে সময়টা থাকবে তাকে আমরা এটাকে ভাগ করলে এটাকে আমরা কি করব 2 দিয়ে আমরা গুণ করব, অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে 10%কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5% হবে। আর 18 মাসকে যদি 2 দিয়ে আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে বলে 18 মাস এটাকে আমরা কি করব বছরে কনভার্ট করব। তাহলে 18/12 গুণিত কত না 2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত হয়েছে 6 দিয়ে করলে 6 2 12 6 3 18 2 আর 2 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 ইয়ার। তাহলে এক্ষেত্রে দেখো যে আগের যে ফিগার ছিল সেই ফিগার কিন্তু আমরা ভুলে যাব যে রেট অফ ইন্টারেস্ট কী ছিল বা সময় কী ছিল। এখন আমাদের যে সময় এবং রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে সেটার উপর আমরা ফোকাস করব। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এখন 5% এবং টাইম বা সময় কত না 3 বছর। এবার একটা জিনিস দেখো যে 5% মানে কি না 5% হচ্ছে কত না 5/100 বা এটাকে আমরা বলবো কত 1/20। 1/20 মানে কি 20 টাকায় 1 টাকা সুদ, তাই তো? 20 টাকায় 1 টাকা সুদ যদি 20 টাকা রাখি তাহলে 1 বছর পরে সেটা কত হয়ে যাবে না 21 টাকা হবে। ক বছরের জন্য হচ্ছে না 3 বছরের জন্য হচ্ছে। তা 3 বছর যদি হয় তাহলে আমরা 3 বার করব। ঠিক আছে, যদি 2 বছর বলতো তাহলে আমরা 2 বার বলতাম, 2 বার করতাম। যে 3 বছর বেরিয়েছে তাহলে 3 বছরের জন্য 20 21 20 21 করে 3 বারই করলাম। তাহলে এটাকে আমরা কি করব যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলেছে এটাকে আমরা জাস্ট গুণ করব। তাহলে 20 গুণিত 20 গুণিত 20 তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 8000 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে 21 21 কত হচ্ছে না 4441। তো তাকে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 9261। তার মানে হচ্ছে কি যে 8000 টাকা সুদে আসলে কত হচ্ছে না 9261 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি না 20 টাকা হচ্ছে আসল আর সুদে আসলে কত হচ্ছে 21 টাকা। 5% মানে কি 5/100 বা 1/20। তার মানে 20 টাকায় 1 টাকা সুদ। তো 20 টাকা যদি 1 টাকা সুদ হয় 20 টাকা রাখলে সুদে আসলে কত হবে 20 + 1 21 টাকা হবে। তার মানে এটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি না এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে কি না এটাকে আমরা বলি অ্যামাউন্ট বা ঠিক আছে বা সববৃদ্ধি মূল, যেটার মধ্যে কি আছে সুদ এবং আসল দুটোই এক্ষেত্রে আছে। তাহলে 3 বছরের জন্য 3টে করলাম 20 গুণিত 20 গুণিত 20 তো 8000, 21 আর 21 441 ইন্টু 21 তো সেক্ষেত্রে কত হচ্ছে 9261। তার মানে 8000 টাকা ঠিক 3 বছরে কত হচ্ছে না 9261 টাকা। সুদ কত হচ্ছে আমাদের না 9261 থেকে আমরা যদি 8000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সুদ হয়ে যাচ্ছে কত না 1261 টাকা। এবার আমরা অঙ্কের দিকে তাকাবো। অঙ্কে আমাদের কি বলেছে কত টাকা বলেছে না 4000 টাকা। তো আমাদের আসল এখানে কত বেরিয়েছে না 8000 টাকা। তাহলে আমাদের যে আসল বেরিয়েছে তার ঠিক অর্ধেক অঙ্কে দেওয়া আছে। তাহলে আমাদের যেটা বেরিয়েছে সুদ যেটা বেরিয়েছে তাকে আমরা অর্ধেক করব বা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হয়ে যাবে না 630 টাকা 50 পয়সা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর বা সুদ। তো অনেকেই বলবে স্যার 3 বছর 3 বছর করছেন 3 বছর আমি বললাম না যে আগে যেটা ছিল 18 মাস বা 10% ভুলে যাবে। যেটা আছে এই অঙ্কের ক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 3 মাস 6 মাস 9 মাস 15 মাস 8 মাস 7 মাস যে কোনো দিক না কেন সরাসরি 12কে ভাগ করবে। যেমন 6 মাস মানে কি 12কে 6 দিয়ে ভাগ করলাম 2 হলো, তার মানে রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করবে আর সময়কে কি করবে 2 দিয়ে তোমরা গুণ করে দেবে। তো একইভাবে এটা হওয়ার পরে যেটা বেরোবে সেটার উপর আমরা ফোকাস করব যে রেট অফ ইন্টারেস্ট 5% এবং সময় কত না 3 বছর। তা 3 বছর মানে 3 বার লিখেছি আমি। 5% মানে 5/100 মানে 1/20 20 টাকায় 1 টাকা সুদ। তাহলে 20 টাকা রাখলে 1 বছর পরে সুদ আর আসল মিলে কত হবে 20 আর 1 21 টাকা হবে 3 বছর।
8,000 হবে আসল, আর সুদে আসলে কত হবে 9,261, তাহলে সুদ হচ্ছে কত না 1,261 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 8,000 টাকা নয়, কত 4,000 টাকার কত হবে না, আমাদের যা অঙ্কে ছিল 8,000 তার ঠিক অর্ধেক, তাহলে আমাদের যে সুদ বেরিয়েছে তার ঠিক অর্ধেক হবে। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 630 টাকা 50 পয়সা। এবারে যে চ্যাপ্টার সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা। তো এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে দুটো অঙ্ক করিয়ে দেবো। প্রথম অঙ্ক দেখে নাও। বলছে যে দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে। তো 1 মিনিট অন্তর অন্তর মানে কি, প্রথম যে পাইপটা সেটা যদি খোলা হয় তখন দ্বিতীয় পাইপ কিন্তু খোলা থাকবে না, হ্যাঁ, পরের বারে দ্বিতীয় পাইপটা খোলা থাকবে, প্রথম পাইপটা বন্ধ থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে। তো এখানে কি দিয়েছে দুটো জিনিস, একটা হচ্ছে 6 মিনিটে করে এবং আরেকটা কত না 7 মিনিটে। আমি যদি দুটো পাইপের ক্ষেত্রে করে নিই, একটা হচ্ছে এ পাইপ এবং আরেকটা হচ্ছে কত না বি পাইপ। তো এ পাইপ 6 মিনিটে করছে এবং বি পাইপ কত করছে না 7 মিনিটে করছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় কী করব না, এদের যে ক্যাপাসিটি, যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে না, দুটোর এলসিএম করব, লসাগু করব, ঠিক আছে। তো লসাগু করলে কত হয়ে যাবে না 7 6 42। এটা হচ্ছে কি না ট্যাঙ্কের ক্যাপাসিটি বা ট্যাঙ্কে কতটা জল ধরে, ঠিক আছে। তাহলে এই যদি 6 মিনিটে ভর্তি করে তাহলে প্রতি মিনিটেও কত করবে না 6 দিয়ে ভাগ করব 7 হবে, ঠিক আছে। আর এই যদি 7 মিনিটে করে তাহলে প্রতি মিনিটেও কত করবে না 6 করে করবে, ঠিক আছে। তো এবার হচ্ছে কি এখানে কিন্তু দেখো যে আমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কী আছে, দুটো পাইপ একসঙ্গে চালানো হতো, দুটো পাইপ যদি একসঙ্গে চলে তাহলে 1 মিনিটে কত করবে না 7 আর 6 13, একসঙ্গে করবে 1 মিনিটে করবে। কিন্তু এখানে কি হবে না, যেহেতু কি হচ্ছে না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি 1 মিনিট অন্তর অন্তর, মানে এ পাইপ যদি প্রথম মিনিট চলে বি পাইপ কিন্তু বন্ধ থাকবে, আবার দ্বিতীয় মিনিটে বি পাইপ চলবে এ পাইপ কিন্তু বন্ধ থাকবে। তার মানে 2 মিনিটে কত করবে, 2 মিনিটে করবে 7 আর 6 13, কত না 13 বাই টোটাল ধরে কত না 42। তাহলে এটার জন্য কি হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা যেটা করছে সেটা আগের অঙ্কের ক্ষেত্রে আমরা 1 করতাম, এটা এখানে কিন্তু কী হবে, যেহেতু অল্টারনেট ওয়েতে করছে 1 মিনিট অন্তর অন্তর, তার প্রথম মিনিটে এ 7 করবে, পরের দ্বিতীয় মিনিটে 6 করবে, তার মানে প্রতি 2 মিনিটে কত হচ্ছে না 13, ক্যাপাসিটি কত না 42। তাহলে 42-এর মধ্যে 13 কতবার আছে রাউন্ড ফিগারে না 13 3 39, তাহলে 3 বার করব। তো 3 বার করলে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 13 3 39 বাই 42, এবং এখানে যেটা আমরা 3 গুণ করলাম, এই 3-এর জন্য আমাদের সময় কত লাগবে না 6 মিনিট সময় লাগবে। তার কারণ কি না এই যে 13 করছে, এই 7 6 13, 13-এর জন্য কী হচ্ছে 2 মিনিট যে সময় যাচ্ছে, তাহলে এর 3 গুণ 13-র 3 গুণ, তো সে তার জন্য সময় কত লাগবে 3 2 6 মিনিট লাগবে, এবং 6 মিনিটে কত ভর্তি হয়ে গেছে টোটাল 42 লিটারের মধ্যে 39 লিটার ভর্তি হয়ে গেছে। বাকি আছে কত না 1 মাইনাস 39 বাই 42, তো সেক্ষেত্রে কত হবে 3 বাই 42, বা সেক্ষেত্রে কত না 1/14 এখনও খালি আছে। তাহলে এই যে 6 মিনিটে মানে কি প্রথম মিনিট দ্বিতীয় মিনিট তৃতীয় চৌদ্দ করে কি হবে না 6 মিনিটে কী হয়েছে না বি করেছে, ঠিক আছে। তাহলে 7th এতে 7 মিনিটে গিয়ে কে করবে না এ করবে, ঠিক আছে। তো এ দেখো 1 মিনিটে কত করে না 6 ভাগের 1 ভাগ, তাহলে 6 ভাগের 1 ভাগ যদি করে 1 মিনিটে, বা 1/6 করছে কত 1 মিনিটে, তাহলে পুরোটা যেটা করছে সেটা হচ্ছে কত 6 মিনিটে, আর এখানে বাকি আছে কত না 1/14, তাহলে এক্ষেত্রে কত হবে জাস্ট একে আমরা 14 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 6 বাই 14, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 বাই 7 মিনিট। তার মানে দুটো আমাদের বেরিয়ে গেল। প্রথম যে 3 মিনিটে 3 বার হয়েছে, 3 দিয়ে 6 মিনিটে কত ভর্তি হয়েছিল না 39 বাই 42, বাকি যেটা আছে সেটা হচ্ছে 1/14। তো 1/14 এ পাইপের ক্ষেত্রে বা প্রথম পাইপের ক্ষেত্রে করতে কত সময় লাগবে না 3/7 মিনিট, আর টোটাল সময় কত লাগবে 6 পূর্ণ কত হবে না 3/7 মিনিট হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর, বা যেটা হবে যে ভর্তি হতে টোটাল কত সময় লাগবে। যদি 1 মিনিট অন্তর অন্তর যদি দুটো পাইপ খোলা হয় তাহলে সেক্ষেত্রে এই ট্যাঙ্কটা ভর্তি হতে সময় লাগবে 6 পূর্ণ 3/7 মিনিট। 9 চৌবাচ্চার এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। অঙ্কটা দেখে নি কী বলছে, যে একটি পাম্প একটি শূন্য ট্যাঙ্ককে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হয়ে যাবে। কারণ ট্যাঙ্কটা যদি পুরো ভর্তি থাকে সে অবস্থায় যদি ওই ছিদ্রটা যদি ছিদ্র দিয়ে পুরো ট্যাঙ্কটা কী হয়ে যাবে না খালি হয়ে যাবে, চৌবাচ্চাটা খালি হবে, সেটা কত সময়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি
যে যে সময়ে ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে যখন ছিদ্র থাকবে না, তো সেটা হচ্ছে কত না, সেটাকে আমরা এক্স ধরি। আর ছিদ্র দিয়ে যখন যাচ্ছে তখন যে সময়টা লাগছে সেটাকে আমরা ওয়াই ধরি। এবং এর জন্য কি হচ্ছে না, দুটো জিনিস আছে, একটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যে এখানে এক্স হচ্ছে কি যে যে ছিদ্র না থাকলে যে সময়টা লাগে, তো সেখানে কত লাগছে, সেখানে সময় দেখো না 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাহলে 2 ঘন্টায়। আর ছিদ্র থাকলে তখন সময় কত লাগছে না, এখানে বলে দিয়েছে যে 2 পূর্ণ 1-এর 3, তার মানে 3 দিয়ে 6 আর 1 7-এর 3। ঠিক আছে, এটা কত লাগছে না 7-এর 3। তো এটাকে আমরা ভাগ করব কি যে ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স কেন না, যেটা বড় থেকে ছোট, তার মানে এক্ষেত্রে কত হবে না 7-এর 3 থেকে আমরা কি করব না 2 আমরা বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে উপরেরটা ক্ষেত্রে কি হচ্ছে দেখো না, উপরে যেটা আছে সেটা হচ্ছে কত না 7-2 14/3, আর নিচে হচ্ছে কত না 7-এর 3 থেকে যদি 2 বাদ যায় তাহলে কত হবে 3-2 6, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না 1-এর 7। ঠিক আছে, সেখানে কত হয়ে যাবে 3-2 6, তো সেক্ষেত্রে কত হবে 1-এর 3 হবে। তো এটাকে যদি আমরা সরাসরি করে দিই যে 14/3, এটা গেলে উপরে হয়ে যাবে 3/1, 3 আর 3 কাটলাম, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 14 মিনিট সময় লাগবে যদি ওই ছিদ্র দিয়ে পুরো চৌবাচ্চাটা খালি হতে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এইভাবে কোনো চৌবাচ্চায় ছিদ্র থাকবে, সেখানে বলছে যে ছিদ্র ছাড়া যে সময় লাগছে সেটা হচ্ছে কি 2 ঘন্টা সময় লাগছে, আর ছিদ্র থাকার জন্য সময় কত লাগছে না 2 পূর্ণ 1-এর 3, মানে সময় একটু বেশি লাগছে। ঠিক আছে, তো 2 পূর্ণ 1-এর 3 মানে কত না 7-এর 3। তো সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি যে এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, তো ওয়াইটা যেহেতু বড় থাকে, ওয়াইটা বড় মানে কি যে ছিদ্র থাকলে সময়টা সবসময় তো বেশিই লাগবে, তাই না? ছিদ্র না থাকলে ট্যাঙ্কটা ভর্তি হতে যে সময় লাগবে, যখন চৌবাচ্চা যদি ছিদ্র থাকে তাহলে সেক্ষেত্রে কি সময় বেশি লাগবে। সুতরাং ওয়াইয়ের মান সবসময় কী হবে না বড়ই হবে। সুতরাং এক্স ইন্টু ওয়াই আর নিচে কী হবে ওয়াই মাইনাস এক্স। এটাকে আমরা সলভ করব, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না 14 মিনিট। এবারে যে চ্যাপ্টার সেটা হচ্ছে নৌকা এবং স্রোত। প্রতিটা পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকেই, তো যেই কারণে এই চ্যাপ্টার থেকেও আমি আজকে তোমাদেরকে দুটো ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো। প্রথম যে অঙ্কটা দেখো, ছোট অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। অঙ্কটাতে বলছে যে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 11 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। স্থির জলে নৌকার বেগ কিলোমিটার প্রতি ঘন্টা কত? ঠিক আছে, তো এখানে একটা জিনিস, যারা আমরা ক্লাস এটার ব্যাপারে আমরা আমার ক্লাস যারা ফলো করেছো তারা জানো যে স্থির জলে নৌকার বেগকে আমরা বলি সবসময় কি না এক্স, এবং স্রোতের বেগকে কি ধরেছি আমরা না ওয়াই ধরেছি। স্থির জলে নৌকার বেগ বা সাঁতারুর বেগ যেটাই বলো না কেন, তো সেটাকে আমরা এক্স করি, এবং স্রোতের যে বেগ সেটা সবসময় কি না ওয়াই, এবং এক্স সবসময় ওয়াইড থেকে কি হবে বড় হবে। স্রোতের বেগের থেকে নৌকার বেগ বা সাঁতারুর যে বেগ সেটা সবসময় বেশি হতে হবে। ঠিক আছে, এক্স সবসময় ওয়াইড থেকে কি হবে বড় হবে, এক্স বড় এবং ওয়াই হচ্ছে ছোট। তো এখানে যে অঙ্কে দিয়েছে সেটা বলছে যে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে। স্রোতের অনুকূলে যখন যায় তখন সেক্ষেত্রে কি হয়ে যায় না এক্স প্লাস ওয়াই, তাই তো? যে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন কি হবে না স্রোতের যে বেগ সেটার সঙ্গে কি হবে না যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। আর যখন স্রোতের বিরুদ্ধে বা প্রতিকূলে যাচ্ছে তখন কি হবে না, যেটা আছে এই অঙ্কের ক্ষেত্রে যে নৌকার যে স্রোত, নৌকার যে বেগ, সেখান থেকে স্রোতের বেগটাকে আমরা মাইনাস করব। স্রোতের অনুকূলে গেলে যোগ হয়ে যাবে দুটো স্পিড, আর প্রতিকূলে যদি যায় বা এগেনস্টে যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে যে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা কী হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। এইভাবে আমরা শিখেছি। তো এখানে দিয়েছে যে স্রোতের অনুকূলে যাচ্ছে তখন গতিবেগ কত না 11, এবং প্রতিকূলে যখন যাচ্ছে তখন হচ্ছে 5। এটা হচ্ছে 11 এবং এটা হচ্ছে 5। আমাদের জানতে চেয়েছে কি যে সেটা হচ্ছে কত না নৌকার বেগ। তো নৌকার বেগকে আমরা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে কত না এক্স ধরেছে। তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে, এই অঙ্ক আমরা সরাসরি দেখে উত্তর করতে পারবো। সেটা হচ্ছে কি স্রোতের অনুকূলে যাচ্ছে তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 11 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এক্সের মান কত হবে, বা কোথাও কোথাও বলতে পারে স্রোতের বেগ কত, মানে ওয়াইয়ের মান কত, সরাসরি দেখে বলবো। সেটা হচ্ছে কি বড়টা যখন বের করতে হবে, তোমাদেরকে বলেছিলাম বড় মানে কি এক্সটা তো বড়, প্রথমে বলেছি বড় যখন বের করতে হবে তখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 11 আর 5-এ কত হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে বেরিয়ে যাবে আমাদের উত্তর। সেটা হচ্ছে কি যে
8 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি বলতো যদি কোথাও যদি স্রোতের বেগ জানতে চাইতো, স্রোতের বেগ হচ্ছে কত ওয়াই। যখন ছোটোটা বের করতে দেবে তখন কি করব, যে দুটো ফিগার থাকবে তাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে যদি এখানে স্রোতের বেগ জানতে চাইতো, যদিও এই অঙ্কের ক্ষেত্রে জানতে চাইনি, তাহলে স্রোতের বেগ জানলে কী হবে না দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 11 থেকে 5 গেলে কত হবে 6, 6কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যেত কত না 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা ওই যোগ বিয়োগ 2x ইকাল টু অথবা 2y ইকাল টু কত আদৌ দেওয়ার দরকার নেই। বড়টাকে যখন বের করব এক্সটাকে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, যদি ছোটোটাকে বের করতে বলে তাহলে দুটোকে বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে যেটা প্রশ্ন করেছিল যে স্থির জলে নৌকার বেগ কত, তো সেটা হচ্ছে কত না 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকের ক্লাসের শেষ অঙ্ক অবশ্যই নৌকা এবং স্রোত এই চ্যাপ্টার থেকে। তো অঙ্কটা দেখে নিই আমরা প্রথমে। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্বে ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তো নৌকাটির নিজস্ব বেগ কত? তো এখানে একটা জিনিস দেখো যে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় লাগাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু আগে অঙ্ক করলাম যে স্রোতের অনুকূলে যখন যায় তখন সেক্ষেত্রে কত হয় না এক্স প্লাস ওয়াই, এবং স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে কী হবে না এক্স মাইনাস ওয়াই হবে। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে সরাসরি না বলে বলেছে যে 150 কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে 150 কিলোমিটার যেতে যদি 10 ঘন্টা সময় লাগে তাহলে 1 ঘন্টায় কত যাবে না 15 কিলোমিটার পথ যাবে। তার মানে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন স্পিড কত হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এক্স প্লাস ওয়াই সেক্ষেত্রে কত হবে না 15 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের দরকার এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই কী হবে না স্রোতের প্রতিকূলে, সরাসরি স্রোতের প্রতিকূলে কত বেগ না দিয়ে এখানে বলেছে স্রোতের প্রতিকূলকে একই দূরত্বে ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে। একই দূরত্ব বলতে কি দূরত্ব যেটা আছে সেটা তো একই আছে। যাওয়ার সময় যদি 150 কিলোমিটার হয় তাহলে ফেরার সময় কী হবে সে 150 কিলোমিটার হবে, কিন্তু বলছে সময় যেটা লাগবে সেটা হচ্ছে কি না যাওয়ার সময় যে সময় লেগেছিল তার 3 গুণ সময় লাগবে। 3 গুণ যদি সময় লাগে, যাওয়ার সময় লেগেছিল 10 ঘন্টা, তাহলে এক্ষেত্রে 3 গুণ সময় লেগেছে মানে কত সময় কত লেগেছে 30 ঘন্টায় লেগেছে। তার মানে এটা যখন ফিরছে বা স্রোতের প্রতিকূলে আসছে তখন সেই 150 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগিয়েছে না 30 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত 30 দিয়ে আমরা ভাগ করব, তো সেক্ষেত্রে কত হবে না 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যখন স্রোতের প্রতিকূলে আসছে। তো স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার মানে কি স্রোতের প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই, তো এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে না 5 কিলোমিটার পার আওয়ার। তো এই অবস্থায় আমাকে এক্স জানতে দিক বা ওয়াই জানতে দিক আমাদের কোনো অসুবিধা নেই। অঙ্কে কী জানতে চেয়েছে, অঙ্কে জানতে চেয়েছে যে নৌকাটির নিজস্ব বেগ কত। তো নৌকার বেগ বা সাঁতারুর বেগ সেটা সবসময় কী হবে না এক্স হবে, এবং সেটা ওয়াইড থেকে সবসময় কী হবে না বড় হবে। তাহলে এক্সের মান এক্ষেত্রে জানতে চেয়েছে, এক্সের মান কী হবে একটু আগে বললাম যে এক্সের মান বা বড়র মানটা কী হবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ মানে কত হবে 15 আর 5 20, 20কে 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে উত্তর কত হবে না 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। যদিও এখানে স্রোতের বেগ চাইনি, যদি স্রোতের বেগও চাইতো তাহলে আমরা খুব সহজে বলতে পারতাম। সেটা হচ্ছে কত যেহেতু ওয়াইটা হচ্ছে ছোট, তাহলে ছোটোটা বের করতে কি হবে না দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 15 এবং 15 থেকে 5 বিয়োগ করব 10 হবে। 10কে যদি আমরা কি করি না 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5 কিলোমিটার পার আওয়ার। তো এক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে সেটা হচ্ছে কত যে নৌকার নিজস্ব বেগ কত। তো নৌকার নিজস্ব বেগ এক্ষেত্রে কত হচ্ছে না 10 কিলোমিটার পার আওয়ার। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে খুব সহজভাবে আমরা এইভাবে আমরা ক্যালকুলেশান করব। এবং তোমরা এতদিন যারা প্রিপারেশান নিয়েছো এই মুহূর্তে আলাদা করে কোনো প্রিপারেশান নেওয়ার দরকার নেই। যাদের আগামীকাল বা যার যেদিন পরীক্ষা আছে, যেটা শোনা যাচ্ছে সম্ভবত 3টে করে শিফটে পরীক্ষা হবে, 9:30, 12:30 এবং 3:30, ঠিক আছে। সুতরাং তোমরা যার যে ডকুমেন্ট বা অ্যাডমিট কার্ড নিয়ে টাইমের আগে তোমরা সেন্টারে পৌঁছে যেও, ঠিক আছে। এবং পরীক্ষা হলে গিয়ে অযথা টেনশান করার কোনো দরকার নেই। যে যতটুকু প্রিপারেশান নিয়ে গেছো সেই মতন তোমরা পরীক্ষা দেবে, এবং পরীক্ষায় দেখে নেবে যে নেগেটিভ মার্কিং যদি না থাকে তাহলে যেগুলো পারলে না সেগুলো অবশ্যই মার্ক করবে, আর যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে যেটা আদৌ তুমি জানো না
সেটাকে কোনো আনসার করার কোনো দরকার নেই। এবং একটা কথা বলে নিই যে অঙ্কটা তুমি দেখেই ভাবছো, দেখেই বুঝতে পারছো যে এই অঙ্কটা আমার ক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে বা আমি অঙ্কটা আদৌ পারবো না, তো সেই অঙ্কটাকে ছেড়ে দিয়ে যেগুলোকে তুমি করতে পারবে সেই অঙ্কগুলোকে আগে তুমি করে নেবে। তারপর যেটাকে করলে একটু সময় বেশি লাগবে বলে মনে করছো সেই অঙ্কটা তুমি পরে ধরবে, তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যাপারে অনেক তোমাদের সুবিধা হবে। তো টেনশান নিও না, টেনশান ছাড়াই তোমরা পরীক্ষা হলে যাও, পরীক্ষা ঠিকঠাক করে দিয়ে এসো, তোমাদের পরীক্ষা সবার ভালো হোক। তো এরপরে ক্লাস তোমাদের পরের যে ভিডিও আসছে সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।